সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ব্যাকরণ থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো দেখি আমরা কি বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রকৃতি প্রত্যয় এবং কৃৎ প্রত্যয়। বিস্তারিত আলোচনা হবে। আমরা প্রকৃতি সম্পর্কে জানবো, প্রত্যয় সম্পর্কে জানবো এবং কৃৎ প্রত্যয় সম্পর্কে জানবো। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দুটি মৌলিক শব্দ। রাজ এটা একটা মৌলিক শব্দ, কর এটাও একটি মৌলিক শব্দ। শব্দ না, এটি একটি মৌলিক ধাতু। রাজ এটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে না, কিন্তু কর এটা দিয়ে কিন্তু কাজ করা বোঝাচ্ছে। এই রাজ যে মৌলিক শব্দ বা নাম শব্দ, বা এটাকে বিভক্তিহীন নাম শব্দ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক বলে। হ্যাঁ, এটা হচ্ছে বিভক্তিহীন কে ক্রিয়ামূল। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে, অর্থাৎ এ থেকে বিভক্তি বাদ দিলে যে ক্রিয়ামূল থাকে, এটা হচ্ছে প্রকৃতি বা ধাতু। এটাকে আমরা একটু খেয়াল করে দেখো, এর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে কিভাবে নতুন নতুন শব্দ ঘটিত হয়। দেখো, রাজ আ কি হলো? রাজা হবে। রাজ ই কি হলো? রাজি। রাজ উ রাজু। আবার এর সঙ্গে যদি আমি প্রত্যয় দেই তাহলে কি হবে? দেখো, কর এ করে, কর ই করি, কর ও করো। তাহলে এভাবে কি নতুন নতুন শব্দ ঘটিত হয়। এই যে প্রাতিপদিক বা নাম শব্দ, এই যে ক্রিয়ামূল বা ধাতু, এর সঙ্গে যখন এই যে নানা রকম বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, বর্ণ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, আরেকটি শব্দ গঠন করে, এই বর্ণগুলোকে কি বলা হয়? এটাকেই বলা হয় প্রত্যয়। ঠিক আছে, আমরা এরকম প্রত্যয় সম্পর্কে আজকে পড়ব। তাহলে দেখো কি হলো? প্রত্যয় যুক্ত হয়ে কি হয়? রাজা, রাজি, রাজু। আবার এই যে কর ধাতু, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই চিহ্নটাকে বলা হয় ধাতু চিহ্ন, অর্থাৎ ক্রিয়ামূল বা ধাতু প্রকাশের চিহ্ন হচ্ছে এটা। দেখো কি হলো? করে, করি, করো। ঠিক আছে, তাহলে এইগুলি হচ্ছে প্রত্যয়। আমরা এই প্রত্যয় নিয়ে যখন প্রাতিপদিক বা নাম শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়, তখন এটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। আর যখন ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়, তখন এটাকে বলা হয় কৃৎ প্রত্যয়। তো আমরা এই প্রত্যয় নিয়ে আলোচনা করবো আজকে। দেখো, ঢাকা আই কি হলো? ঢাকাই। হাত আর হাতা বা পাগল আমি, পাগলামি। নাচ যুগ অনে, নাচুনে। চল যুগ অন্ত, চলন্ত। এই যে আই, আ, আমি, উনে, অন্ত, এগুলি হচ্ছে প্রত্যয়। আমরা এই প্রত্যয় নিয়ে আজকে আলোচনা করব। আর প্রকৃতি, প্রকৃতি হচ্ছে এই যেগুলো ঢাকা, হাত, পাগল, নাচ, চল, এগুলি হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, এই যে দুটা দেখতে পাচ্ছ, তাহলে এই যে চিহ্নটা দেখলে, এই চিহ্ন দেখে বোঝা গেল এটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, ক্রিয়া প্রকৃতি। আর এই যে প্রাতিপদিক, এটাই হচ্ছে কে নাম প্রকৃতি বা প্রাতিপদিক। ঢাকা, হাত, পাগল, একটা দিয়ে কিন্তু কাজ করা বোঝাচ্ছে না। তাহলে এই মূল অংশই হচ্ছে প্রকৃতি। বাংলায় যে কোনো শব্দের মূলকেই কি বলে? প্রকৃতি বলে। অর্থাৎ এই যে শব্দগুলো দেখতে পাই, ঢাকায়, হাতা, পাগলামি, নাচনে, চলন্ত, এই যে আমরা পদগুলো দেখতে পাচ্ছি, শব্দগুলো দেখতে পাচ্ছি, এই শব্দের মূল অংশ কি? ঢাকায় এর মূল অংশ হচ্ছে ঢাকা, হাত, হাতা এর মূল অংশ হচ্ছে হাত, পাগলামি এর মূল অংশ হচ্ছে পাগল, নাচুনে বা নাচছে, নাচবে, এগুলোর হচ্ছে মূল অংশ হচ্ছে নাচ, চলছে, চলে, চলন্ত এর মূল অংশ হচ্ছে চল। এই মূল অংশকে কি বলা হয়? প্রকৃতি বলা হয়। যে কোনো শব্দের মূল অংশকেই বলে প্রকৃতি। এই প্রকৃতি হচ্ছে দুই প্রকার। আমরা যে প্রকৃতিটা দেখলাম, এটা হচ্ছে দুই প্রকার। দেখো, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। দেখো, নাম প্রকৃতি কোনটা? একটু আগে কিন্তু আমরা দেখলাম, যেমন ঢাকা শব্দে ঢাকাই, হাতা শব্দের হাত, এগুলি হচ্ছে নাম প্রকৃতি। সাধারণত বিশেষ্য বা নাম পদের মূলকে বলে নাম প্রকৃতি এবং ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। এবার আমরা দেখব প্রত্যয়।
দেখো প্রত্যয় কোনগুলো? চল অন্ত, এটাই হচ্ছে প্রত্যয়। আ পর যোগ আ, এই আ হচ্ছে প্রত্যয়। চাষ এটা হচ্ছে মূল নাম প্রকৃতি, এর সঙ্গে আ প্রত্যয়। রাজ এটা একটা নাম প্রকৃতি, এর সঙ্গে আ, এটা হচ্ছে প্রত্যয়। তাহলে অন্ত, চলন্ত শব্দে অন্ত, পড়া ক্রিয়াপদে আ, চাষা শব্দের আ, রাজা শব্দের আ, এই যে এইটাই হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয় দেখো কয়রকম? এই প্রত্যয় কিন্তু দুই ধরনের, ঠিক আছে? তাহলে আমরা দেখি প্রত্যয় কাকে বলে। ক্রিয়ামূল বা শব্দমূলের সাথে যা যা যোগ হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলিকে বলে প্রত্যয়। অর্থাৎ এই যে ক্রিয়ামূল বা শব্দমূল, এর সঙ্গে যা যা, এই যে যা যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলো, এই যে নতুন শব্দগুলো গঠন করলো, এগুলো যুক্ত হয়ে এই সংযুক্ত অংশটুকু হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয় হচ্ছে কয় প্রকার? প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমরা একটু দেখি কৃত প্রত্যয় কোনটা। ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত মানে যোগ করে অর্থপূর্ণ শব্দ গঠন করে তাকে বলে কৃত প্রত্যয়। আমরা একটু আগে দেখছি, যেমন চলন্ত, চল যোগ অন্ত, এই অন্ত, চলন্ত শব্দের অন্ত হচ্ছে কৃত প্রত্যয়। উড়ন্ত শব্দের অন্ত হচ্ছে কৃত প্রত্যয়। চল যোগ আ, এই আ হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় কোনটা? শব্দমূল বা নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করে তাকে বলে তদ্ধিত প্রত্যয়। একটু আগে আমরা কি বলছি? ঢাকাই, ঢাকা যোগ আই, এই ঢাকা হচ্ছে স্থানের নাম, তাহলে এই ঢাকাই হচ্ছে কে? শব্দমূল বা নাম প্রকৃতি, আর আই হচ্ছে প্রত্যয়। আবার বড়াই, বড় যোগ আই, এই আই হচ্ছে শব্দমূল বা নাম প্রকৃতি কি বলে প্রত্যয়, ওইটাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আবার মনে করো পাগল আমি, এই আমি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই আমি কিন্তু পাগলামি এর সঙ্গে একটি প্রত্যয় হিসেবে কাজ করেছে, আমি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেছ। তাহলে কৃদন্ত পদ কাকে বলে? কৃদন্ত পদ হচ্ছে এই যে কৃত প্রত্যয় যুগে সাধিত শব্দ হচ্ছে কৃদন্ত পদ, অর্থাৎ ক্রিয়ামূলের সঙ্গে বা ক্রিয়া প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে, কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠন করে, অর্থাৎ সেই পদটাই হচ্ছে কৃদন্ত পদ। যেমন ওই যে একটু আগে বললাম উড় যোগ ছে, উড় হচ্ছে একটি ক্রিয়ামূল, এর সঙ্গে ছে প্রত্যয় যুক্ত হয়েছে এবং নতুন শব্দ গঠন হয়েছে উঠছে, এই উঠছেই হচ্ছে কৃদন্ত পদ। অথবা চল যোগ অন্ত, এই যে একটা পদ গঠিত হলো চলন্ত, এই চলন্ত পদটি হচ্ছে কৃদন্ত পদ। কৃত প্রত্যয় সাধিত পদকে কৃদন্ত পদ বলে। যেমন গম যোগ অন, গমন, গম এটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, এর সঙ্গে যুক্ত হয়েছে অন প্রত্যয়, অন প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটা গঠিত হলো নতুন গমন, এই গমনই হচ্ছে কি? কৃদন্ত পদ। গমন হচ্ছে কৃদন্ত পদ। অর্থাৎ এক কথায় কৃত প্রত্যয় সাধিত পদটি হচ্ছে কৃদন্ত পদ। আমরা যখন এই যে প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব বা প্রত্যয় যুগে নতুন নতুন শব্দ গঠিত হবে, এর সঙ্গে আমাদের দুটি সূত্রটা জানা থাকা প্রয়োজন। দুটি সূত্র আছে, একটা হচ্ছে গুণ সূত্র আর একটা হচ্ছে বৃদ্ধি সূত্র। ঠিক আছে, দেখো গুণ সূত্র কোনটি? যদি এমন হয় যে যখন প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হবে তখন প্রত্যয় সাধিত যে পদটি তৈরি হবে সেখানে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আদি স্বরের পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে কি বললাম? যে কোনো কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির, অর্থাৎ যে প্রকৃতিতে থাকে, ক্রিয়া প্রকৃতি বা ধাতু থাকে, সেই ধাতুর আদি স্বরের পরিবর্তন হয়। এই পরিবর্তনকে বলে গুণ বা বৃদ্ধি সূত্র। আর গুণ সূত্রটা হচ্ছে যে দেখো কি কি ক্ষেত্রে এটাকে আমরা কি কি পরিবর্তন করলে হলে গুণ সূত্র হয়। যদি এমন হয় যে রস্বই আছে, অর্থাৎ প্রকৃতিতে আদি স্বরে রস্বই বা দীর্ঘই আছে, সেই রস্বই দীর্ঘই স্থলে এ হবে, রস্যু দীর্ঘ স্থলে ও হবে এবং রিয়ের স্থলে অর হয়, সেই পরিবর্তনটাকে বলা হয় গুণ সূত্র। যেমন এখানে চিন যোগ আ হওয়ার কথা কি? চীনা, কিন্তু না হয়ে আমরা কি বলি? চেনা। তাহলে এইখানে আছে ই, এই যে খেয়াল করা বলছে ই যদি রস্বই দীর্ঘই স্থলে এ হয়, তাহলে এই যে শব্দটা গঠিত হলো, তাহলে কি হলো? এর মূল হচ্ছে চেনা শব্দের প্রকৃতি হচ্ছে
অর্থাৎ ক্রিয়ামূল বা ধাতু বা ক্রিয়া প্রকৃতি যাকে বলে সেটা হচ্ছে চিন। এটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, এর সঙ্গে কি প্রত্যয় যুক্ত হচ্ছে আ। তো এটা মিলে, দুটা মিলে হওয়ার কথা চিনা, না হয়ে কি হচ্ছে এ হচ্ছে। অর্থাৎ এই যে ই, এর জায়গায় হচ্ছে এ। এই যে পরিবর্তনটা তোমরা দেখলে এটাই হচ্ছে কি গুণ সূত্র। অথবা কিন যোগ আ হওয়ার কথা কিনা, কিন্তু আমরা কি বলি কেনা। এই যে এর জায়গায় এ কেনা, এটাই হচ্ছে গুণ সূত্র। এরকম হতে পারে কি আবার রসুর দীর্ঘ থাকলে কি হতে পারে ও, যেমন ধু আ হয়ে গেল ধোয়া, ধোয়া কাপড় ধোয়া এরকম। আবার ক্রি যোগ তা কর্তা, ক তয়রে ফাঁকার কর্তা কিভাবে হলো ক্রি, এর কৃত প্রকৃতি হচ্ছে করিকার ক্রি। তাহলে ক্রি এর মধ্যে রিকার আছে, এই রি এর জায়গায় কি হলো অর। ওই যে গ নম্বরে দেখো রি এর স্থলে অর হয় কর্তা, এটাই এই যে পরিবর্তন এটাকে বলে গুণ সূত্র। আর বৃদ্ধি সূত্রটা হচ্ছে অ এর স্থলে আ, রস্য ই বা দীর্ঘ স্থলে ওই, রস্য উ দীর্ঘ স্থলে ও, এবং রি এর স্থলে যদি আর হয় সেটাকে বলা হয় বৃদ্ধি সূত্র। যেমন এখানে আছে দেখো পাচক, একটা শব্দ আছে পাচক। তো এটার মূল কি, এটার মূল ক্রিয়া মূল হচ্ছে কি পচ, যোগ হলো অ, কিন্তু যখন হওয়ার কথা পচ, হ্যাঁ, কিন্তু এই সংস্কৃত নক প্রত্যয় আর কি। তাহলে এটা হয়ে কি হয়ে গেল পাচক। তাহলে এই যে পচ, প এর মধ্যে কি আছে আমরা জানি, এটা কিন্তু আদি স্বরের ক্ষেত্রে পরিবর্তনটা হবে। প এর মধ্যে একটা অ আছে, এর সঙ্গে অযুক্ত হলো, কিন্তু এখানে কি হয়ে গেল আ। এটা যুক্ত হওয়ার কারণে প এর অ এর জায়গায় আ হয়েছে, প এর অ এর স্থলে আ। তাহলে এটাকে বলে বৃদ্ধি সূত্র। এরকম রস্যই রস্য থাকলে ও হয়, হ্যাঁ, যেমন শিশু যোগ স্ন হয়ে গেল শৈশব, যুব যোগ অন হয়ে গেল যৌবন, হ্যাঁ। আবার ক্রি যোগ ঘান এটা হয়ে যায় কার্য, ওই যে রি এর জায়গায় ক্রি, ক্রি ক্রি যোগ ধ্যান। তাহলে এই যুক্ত হওয়ার কারণে সেখানে কি হয়ে যায় রি এর জায়গায় হয় আর, এটাকে বলে বৃদ্ধি সূত্র। তাহলে আমরা যখন এই যে প্রকৃতি প্রত্যয় যুগে শব্দগুলি ঘটিত হবে তখন কিন্তু এখানে এই সূত্রগুলো মনে রাখতে হবে যে কিভাবে এর পরিবর্তনটা হয়। এবার আমরা যে প্রকৃতি প্রত্যয় জানলাম, কৃত আজকে আমরা আলোচনা করবো এর সঙ্গে আরেকটু, যে কৃত প্রত্যয়ে বিস্তারিত আলোচনা। কৃত প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় আর একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। দেখো এখানে কতগুলো আমরা শব্দ দেখতে পাচ্ছি, অর্থাৎ সাধিত শব্দ, প্রত্যয় যুগে সাধিত শব্দ দেখা যাচ্ছে, হ্যাঁ। এই শব্দগুলো আমরা এই যে দিয়ে রাখছি, এর সঙ্গে ধাতু কি আছে, এই প্রত্যেকটাই কিন্তু ধাতু চিহ্ন। আর এই এর ধাতু কি একটু দেখো তো, দেখো হ্যাঁ, এই যে ধাতু প্রকৃতি বা ধাতু চিহ্নিত শব্দগুলো রয়েছে এগুলি হচ্ছে প্রকৃতি। যেমন হার, এই শব্দের প্রকৃতি হচ্ছে হার, অ হচ্ছে কৃত প্রত্যয়, জিত এটা হচ্ছে প্রকৃতি, হচ্ছে কৃত প্রত্যয়। নাচনের নাচ প্রকৃতি, অন কৃত প্রত্যয়। খেলনার খেল, অনা কৃত প্রত্যয়। উড়ন্তর উড় প্রকৃতি, আর এটা হচ্ছে কৃত প্রত্যয়। এরকম মানানের মান, আন হচ্ছে কৃত প্রত্যয়। জানানি, জান যোগ আনি, আনি হচ্ছে কৃত প্রত্যয়। ডুবুরির ডুব প্রকৃতি, উড়ির কৃত প্রত্যয়। ভাজির ভাজ প্রকৃতি, ই হচ্ছে কৃত প্রত্যয়। নাচিয়ে নাচ এটাই হচ্ছে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর ইয়ে হচ্ছে প্রত্যয়। আর যেহেতু ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে ইয়ে কৃত প্রত্যয়। ডাকু, ডাক যোগ উ, কৃত প্রত্যয়। উড়ু আর উড়ু, উড় এটা উড়ু না, স্যার এটাকে ভুল আছে, উড়ু লেখা আছে, উড়ু হবে না, এটা হবে উড়, হ্যাঁ। উড় যোগ ওয়া, এই উড় হচ্ছে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, ওয়া প্রত্যয় কৃত প্রত্যয়। ফেরতা, ফের কে ক্রিয়া প্রকৃতি, তা প্রত্যয়। ঘাটতে, ঘাট ক্রিয়া প্রকৃতি বা ধাতু, আর তি হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে এই শব্দগুলো দেখলে এই যে হার প্রকৃতির সঙ্গে অপ্রত্যয় যুক্ত হয়ে হলো হার, এই হারই হচ্ছে কৃদন্ত পদ, ঠিক আছে। এগুলো হলো ক্রিয়া প্রকৃতি, এটা হচ্ছে কৃত প্রত্যয়। আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দগুলো, যে পদগুলো তৈরি হলো যেগুলো, এগুলোকে বলা হয় কৃদন্ত পদ। হ্যাঁ, একটু আগে কিন্তু তোমরা জানলে যে কৃত প্রত্যয় সাধিত পদকে
বলা হয় কৃদন্ত পদ, আর এইগুলি হচ্ছে কৃদন্ত পদ। এবং এই শব্দ হয়েছে বাংলা কৃত প্রত্যয় দিয়ে। এবার দেখো সংস্কৃত কৃত প্রত্যয় যুগে কিছু শব্দ। শিক্ষার্থীবৃন্দ, এই সংস্কৃত কৃত প্রত্যয়টা কিন্তু একটু তোমাদের কাছে, যেহেতু আমাদের বাংলা এখন এগুলো কিছুটা অপ্রচলিত, এগুলো তোমাদের একটু সমস্যা হবে। তারপরে এগুলো একটু মনোযোগ দিয়ে শোনো এবং একটু বারবার এগুলো পড়তে হবে। এখানে একটু খেয়াল করো, আমি কিছু কিছু প্রত্যয়, সংস্কৃত প্রত্যয় এখানে নিয়েছি। এই যে এই প্রত্যয়গুলো তোমরা একটু খেয়াল করো, যে আমরা কিছু শব্দ জানি। শ্রবণ, শ্রবণ শব্দের ধাতু কি? এই সবগুলো কিন্তু ধাতু বা ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল এগুলোকে বলা হয়। আর এই চিহ্নটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু চিহ্ন। শ্রু, অনট। অনট হচ্ছে মূল সংস্কৃত কৃত প্রত্যয়। আর বাংলায় কিন্তু এগুলো এখন কিছুটা পরিবর্তিত হয়ে ব্যবহার হচ্ছে। যেমন এখানে ট হচ্ছে কে, এই যে ট, এটাকে বলা হয় ইট, ব্যাকরণ ভাষা ইট। ইট কথাটার মানে হচ্ছে এটা যে বিলুপ্ত হয়ে গেছে, এখন এটা বাংলায় আমরা উচ্চারণ করি না। তাহলে কি থাকলো? অন। ঠিক আছে, তাহলে শ্রু অন হওয়ার কথা কি? শ্রু অন, কিন্তু হচ্ছে কি? শ্রবণ। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যয়গুলো, সংস্কৃত প্রত্যয়গুলো একটু কঠিন দুর্বোধ্য, কারণ মূল যে সংস্কৃত প্রত্যয় হুবহু আমরা সেটা এখন বাংলায় ব্যবহার করি না। কিছু কিছু এখানে ধ্বনি বিলুপ্ত হয়ে গেছে। যেমন অনটের ট হচ্ছে ইট বা বিলুপ্ত, এবং অন থাকে, শুধুমাত্র থাকে অন। আবার দেখে এরকম নয়ন, নয়ন একটা শব্দ যদি এরকম হয়, কিভাবে হলো? নি যোগ অনট হয়ে যায় নয়ন। তাহলে এই যে রস্বই জায়গায় নে, তারপরে হলো নয়ন, প্রথমে গুণ সূত্রে নয়ন, তারপরে এটাকে হয় নয়ন। শ্রু অনট শ্রবণ, এরকম ভুজ যোগ অনট ভোজন, দৃশ যোগ অনট দর্শন। এই শব্দগুলো তোমরা জানো যে দর্শন, ভোজন আমরা এখনো বাংলায় ব্যবহার করি। তাহলে কিভাবে হয়েছে? এই শব্দগুলো ধাতু বা ক্রিয়াপুক্তির সাথে অনট প্রত্যয় যুগে হয়েছে, তবে অনটের ট এখন বাংলায় বিলুপ্ত, শুধুমাত্র থাকে অন। এরকম দেখো কয়তয় সংযুক্ত, এটাও একটা প্রত্যয়। এটাও কিন্তু আমরা মূল যে ক, এখানে কি আছে? ক এবং ত। ক হয়েছে ইট, শুধুমাত্র থাকে ত। এরকম জ্ঞা যোগ ত, জ্ঞাত। এরকম অনেক শব্দ রয়েছে, যেমন পঠিত, পঠ যোগ কয়তয় সংযুক্ত, পঠিত। আবার আছে মুক্ত, মুক্ত একটা শব্দ, এটার প্রকৃতি হচ্ছে মুচ যোগ ত, মুক্ত। এরকম ভুক্ত, ভুজ যোগ ত, ভুক্ত। তাহলে এই এরকম শব্দগুলো সবসময় কি থাকে? এর ক হয় ইট, আর থাকে শুধুমাত্র ত। এই তটা বাংলায় ব্যবহার হয়। তো কয়তয় সংযুক্ত যুক্ত হলে নিম্নলিখিত ধাতুর অভ্যন্তরে রস্বইকার হয়, পর্ষগিত পিঠিত। এরকম শুধুমাত্র কি থাকে? চ আর জয়স্থলে যদি এরকম থাকে তাহলে কিন্তু ক হয়। যেমন মুচ যুক্ত, এখানে শুধুমাত্র ক থাকলো। ঠিক আছে, ভুজ যুক্ত ভুক্ত, শীত যুক্ত কি? সিক্ত। এরকম অনেক আছে। গত, কি? গত শব্দ এইভাবে কয়তয় সংযুক্ত দিয়ে, যেমন গম যুক্ত গত, বচ যুক্ত উক্ত, সৃজ যুক্ত সৃষ্ট। হ্যাঁ, হত, আমরা জানি হতাহত হয়েছে, ওই যে হত হওয়া, এটার ধাতু হচ্ছে হন, আর প্রত্যয় হচ্ছে কয়তয় সংযুক্ত, তাহলে হন যুক্ত হয়ে গেল হত। এরকম এই প্রত্যয়গুলো কিন্তু একটু দুর্বোধ্য, একটু যেহেতু বাংলায় ব্যবহার কম হয়, কিছু কিছু ধ্বনি বিলুপ্ত হয়ে এর সঙ্গে ব্যবহার হয়, সেটা একটু কঠিন লাগবে। তারপর তোমাদেরকে এটা একটু বেশি বেশি একটু পড়তে হবে, কষ্ট করতে হবে। ঠিক আছে, এরকম দেখো। তাহলে এই যে গতি কিভাবে হলো? গম যোগ কয়তয় সংযুক্ত রস্বইকার টি। এটাও কিন্তু ক এখানে কি হচ্ছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে, থাকছে শুধু গতি। এরকম শ্রান্তি, শ্রম যোগ টি। ঠিক আছে, এবার আমরা দেখব এই যে ত্রিজ প্রত্যয়, দাতা, মাতা। হ্যাঁ, এই শব্দগুলো কিভাবে হয়? ত্রিজ প্রত্যয় যুগে হয়। হ্যাঁ, যেমন এখানে কি হচ্ছে? চ ইট, শুধুমাত্র ত্রি থাকে। চ
চ ইট, ইট কথাটার মানে কিন্তু আগে বললাম, ইট কথাটার মানে হচ্ছে যে সংস্কৃত কিছু ধ্বনি বিলুপ্ত হওয়াকে বলা হয় ইট। এখানে যেমন ট ইট হয়েছে, এখানেও কে চ ইট হলো। তাহলে কি থাকলো? শুধুমাত্র ত্রি। ঠিক আছে, প্রথম এক বছরে ত্রি, আর ত্রিস্থলে কি হয়? শেষে গিয়ে তা হয়। তার মানে কি হলো? মা যোগ ত্রিচ হয়ে গেল মাতা। এরকম অনেক শব্দ আছে। দা যোগ ত্রিচ হয়ে যায় দাতা। ক্রি যোগ ত্রিচ কি হয়? ক্রেতা। ঠিক আছে, এবারে দেখবো আমরা নক প্রত্যয় যুগে কিভাবে হলো। নক মূলত আমরা কি ব্যবহার করি? অক। আমাদের শব্দে কি হয়? অক প্রত্যয়টা থাকে। ন এখানে কি হয়? ইট হয়, শুধু থাকে অক। ন ইট হলে কি থাকলো? নয়ের যে অ আছে অ, ক, অক। তাহলে পঠ যোগ অক, এই হয়ে গেল পাঠক। এই পাঠক কিভাবে হলো? একটু আগে কিন্তু তোমরা পড়লে একটা গুণ বা বৃদ্ধি সূত্র। অয়ের জায়গায় আ হলে, অয়ের স্থলে আ হলে এটা কোন সূত্রের মধ্যে পড়ে? এই যে পঠ, প। পয়ের জায়গায় হচ্ছে এখানে পাঠক। পয়ের জায়গায় অ, অয়ের জায়গায় যদি আ আসে তাহলে এটা কোন সূত্রে আসে? এটা হচ্ছে বৃদ্ধি সূত্রে আসে। তাহলে বৃদ্ধি সূত্র হয়ে গেল পাঠক। পঠ যোগ নক হয়ে গেল পাঠক। এরকম আরো আছে, যেমন বই যোগ নক গায়ক, লিখ যোগ নক লেখক। পরে আছে অল প্রত্যয়। দেখো অল প্রত্যয়, যার সঙ্গে আমরা যে গঠিত শব্দটা এর সঙ্গে মিল একটু কম খুঁজে পাবে। তারপর মূল প্রত্যয় হচ্ছে অল। জি যোগ অল কি হয়ে গেল? জয়। এরকম খি যোগ অল ক্ষয়। হ্যাঁ, বেদ যোগ কি বলে? হন যোগ অল হয়ে যায় বধ। বধ, বধ। হ্যাঁ, এটার মূল ধাতু হচ্ছে হন, আর প্রত্যয় হচ্ছে অল। হন যোগ অল হয়ে যায় বধ। আবার দেখো ইন প্রত্যয় যুগে যখন হয়, ইন আরেকটা প্রত্যয় আছে কে? শ্রম যোগ ইন হওয়ার কথা শ্রমের, না হয়ে কি হচ্ছে? শ্রমে। অর্থাৎ এখানে ইন যে আছে, শ্রম যোগ ইন, হ্যাঁ, ইনের থেকে ইকার হয়, শুধুমাত্র দীর্ঘ ই হবে, শ্রমে। শ্রম যোগ ইন শ্রমে, এটা নিন প্রত্যয়। তারপর আছে ইন প্রত্যয়। এরকম অনেক প্রত্যয় আছে। যেমন গ্রাহী একটা শব্দ আছে, গ্রাহী। এই গ্রাহীকে যদি দেখো, গ্রাহীর কি বলে ধাতু হচ্ছে গ্রহ, এর সঙ্গে প্রত্যয় হচ্ছে নিন, এটা হয়ে যায় গ্রাহী। নিন যুক্ত হলে হন ধাতুর সঙ্গে ঘাত হয়, যথা আত্মহন। আমরা আত্মঘাতী একটা শব্দ তোমরা জানো, আত্মঘাতী। হ্যাঁ, তাহলে এটা কিভাবে হলো? আত্ম, হ্যাঁ, তারপরে ঘাতী শব্দটা হচ্ছে হন যোগ নিন, এটা হয়ে যায় ঘাতী। ঠিক আছে, এরকম দেখা যাচ্ছে যে এই প্রত্যয়গুলোর সঙ্গে আর শব্দগুলোর সঙ্গে বাংলায় যে আমরা শব্দগুলো ব্যবহার করি সেটার সঙ্গে একটু মিল খুব কম, মানে ওই প্রত্যয়ের সঙ্গে আবার ধাতুর সঙ্গে যে কৃদন্ত শব্দটা তৈরি হয়। হ্যাঁ, তারপরে মূল যে শব্দটা সংস্কৃত ধাতু, এটা কিন্তু আমাদের একটু জানতে হবে। দেখো তাহলে জয় কিভাবে হলো? অল প্রত্যয় যুগে। এরকম ক্ষয় কিভাবে হবে? খি যোগ অল হয়ে যায় ক্ষয়। এরকম ভয় কিভাবে হবে? ভে যোগ অয় অল ভয়। আছে ঈশ্বর। ঈশ্বরটা কি বলো? বর প্রত্যয় আছে, যেমন আছে ভাস্বর, কি ভাস যোগ বর, এর প্রত্যয়টা কি? বর। বর প্রত্যয় যুগে হয় ঈশ্বর। এখানে যখন ঈশ্বর হয় তখন কিন্তু এই বয়ের বফল আর উচ্চারিত হয় না। এরকম ভাস্বর, ভাস যোগ বর হয়ে যায় ভাস্বর। চলমান, সানস প্রত্যয় যুগে হয় চলমান, বর্ধমান, ক্ষীয়মান। এরকম কিছু প্রত্যয় আছে যে তালব্য স আর চ ইট হয়ে যায়। এখানে কি হলো? তালব্য স এবং চ ইট হলো। তাহলে কি থাকলো? তালব্য স যদি ইট হয়, বিলুপ্ত হয়, তাহলে থাকে এখানে আ, আর থাকে দন্তান্ন। তার মানে কি হলো? আন। আর সা স আর চ হয় ইট, তাহলে আন। চল যোগ আন চলমান। এরকম কিন্তু অনেক হয়। বর্ধমান, বৃদ্ধ যোগ আন বর্ধমান, বা সরি বৃদ্ধ যোগ সানচ, এখানেও কি সানচ প্রত্যয় যুগে হবে। দীপ যোগ সানচ দীপ্যমান। আরেকটি প্রত্যয় আছে, দেখো ঘয় প্রত্যয়, ঘয়, ঘ ইয় ঘয়। তো বিধ যোগ ঘয় হয়ে গেল বেদ। হ্যাঁ, এরকম বস
বাস, মানুষ বসবাস করে, বাস করে। এই বাস শব্দটা কোথা থেকে আসছে? এর ধাতু হচ্ছে বস, আর এর প্রত্যয় হচ্ছে ঘয়। এরকম যোগ, যে যোগ করো বিয়োগ করো, তাহলে যোগ এই শব্দটা কিভাবে হয়েছে সেটাও কিন্তু প্রত্যয় যোগ হয়েছে। যেমন যুজ যোগ ঘয় হয়ে গেল যোগ। খেদ, খুদ যোগ ঘয় হয়ে যায় খেদ। হ্যাঁ, ক্রোধ, একটা শব্দ আছে ক্রোধ, ক্রোধানল, ক্রোধ মানে রাগ। তাহলে এই ক্রোধ শব্দটাকে যে বিশ্লেষণ করো, দেখা যাচ্ছে এর ধাতু হচ্ছে ক্রোধ, কয়রকার কয়রফলা রুসুকার দ, ক্রোধ। ক্রোধ যোগ ঘয় হয়ে যায় ক্রোধ। হ্যাঁ, তাহলে যেমন তেজ, তো ত্যাগ, ত্যাগ শব্দটা কি হয়েছে? তেজ যোগ ঘয় হয়ে যায় তেজ। শোক, সুচ যোগ ঘয় হয়ে গেল শোচ। হ্যাঁ, তো এভাবে কে সংস্কৃত ক্রিয়া প্রত্যয়গুলো একটু কঠিন তোমাদের। হ্যাঁ, এই শব্দগুলো তোমরা এই পেজগুলো একটু ভালোভাবে পড়বে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কি বলে বুঝতে পেরেছ। আর এই সংস্কৃত কৃতটা তোমাদের কাছে একটু কঠিন লাগবে। তারপরে তোমাদের যদি এটা পড়তে গিয়ে কোনো সমস্যা হয়, কোথাও না বুঝো, হ্যাঁ, তা আমাকে অবশ্যই ফোন করে একটু জেনে নিও। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা পড়লাম প্রকৃতি প্রত্যয় এবং কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা। আশা করি বুঝতে পেরেছ। এই আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদের একটি ছোট্ট বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই বাড়ির কাজটি তোমরা খাতায় করে ফেলো। দেখো, সংস্কৃত কৃত প্রত্যয় যোগে শব্দ গঠন। এই সংস্কৃত কৃত প্রত্যয় যোগে অনেকগুলো প্রত্যয় আছে। হ্যাঁ, তো এই সবগুলো প্রত্যয় দিয়ে দুটি করে শব্দ তোমরা লিখে ফেলো। যখন তুমি সবগুলো প্রত্যয় দিয়ে লিখবে, তখন এই যে আমার আলোচনার কথাও সামনে রেখে লিখবে, তখন দেখবে যে অনেকটা সহজ হয়ে গেছে। এগুলো ফেলে রাখলে কিন্তু কয়েকদিন পরেই ভুলে যাবে। ঠিক আছে? তো আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।